নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একদম সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন খুলতে না খুলতেই কিন্তু চরম একটা সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। একদম সরাসরি রাষ্ট্রপতির যে 14 দফা প্রশ্ন, সেই 14 দফা প্রশ্নের উত্তর দেবে সুপ্রিম কোর্ট, এবং তাই জন্যে একদম 5 জন সদস্যের একটা বেঞ্চ তিনি গঠন করলেন, এবং যার প্রধান অর্থাৎ যার শীর্ষক পদে থাকলেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। এবং সেই নিয়ে এই মুহূর্তে আবারও একটা জল্পনা উস্কে উঠেছে যে তামিলনাড়ু গভর্নর এবং তামিলনাড়ু স্টেটের যে কেসটা, সেইটার উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আর মাধবন এবং জে.বি. পাদ্রিওয়ালা, তারা দুজনে একদম সরাসরি রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদেরকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে কোনো বিলের ক্ষেত্রে, আইনসভায় পাশ হয়ে আসা যে কোনো বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি বা রাজ্যপালের যদি কোনো অসুবিধা থাকে, তাহলে সেইটার ক্ষেত্রে একদম 3 মাস তারা সময় পাবেন, এবং সেই 3 মাসের মধ্যে তাদেরকে হয় সাইন করতে হবে, আদারওয়াইজ কোথায় অবজেকশন আছে সেটা আইনসভাকে জানাতে হবে, অর্থাৎ স্টেটকে জানাতে হবে। এবং সেই সামগ্রিক ঘটনায় একদম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা বলেছিলেন সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির যে কার্যক্রম তার উপর হস্তক্ষেপ করছে। এই সামগ্রিক ঘটনায় রাষ্ট্রপতিকে আমরা দেখতে পেয়েছিলাম একদম নজিরবিহীনভাবে তিনি 14 দফা প্রশ্ন সহকারে সুপ্রিম কোর্টকে পাঠিয়েছিলেন মে মাসের 15 তারিখ। তখন কিন্তু সুপ্রিম কোর্টে একদম সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম তার অব্যবহিত পরেই সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন পড়ে যায়, এবং তারপর সামার ভ্যাকেশন খোলে গত 13ই জুলাই আমরা জানি। তারপর থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় যেটা খবর, একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তিনি এই মুহূর্তে তার ইনিশিয়েটিভে কিন্তু প্রথম যে কাজটা করছেন সামার ভ্যাকেশনের পরে 22শে জুলাই এই সামগ্রিক ঘটনায় শুনানি রয়েছে। সেই সমস্ত খবর ডিটেলস বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আসছি খবরে। আপনাদের মনে থাকবে যে এপ্রিল মাসের মাঝামাঝি সময় তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নর তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দেয়, এবং সেই কেসটা একদম তামিলনাড়ু গভর্নর তিনি নিজে সরাসরি সুপ্রিম কোর্টে নিয়ে আসেন, অর্থাৎ যার নাম কিন্তু আর.এন. রবি। এই আর.এন. রবি কেসটাকে কিন্তু সরাসরি নিয়ে আসেন সুপ্রিম কোর্টের আওতায়, এবং সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়টা বিচারাধীন রেখে, বহুদিন বিচারাধীন রেখে একদম জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং আর মাধবন 8ই এপ্রিল তারা কিন্তু একটা রায় দেয় এই সামগ্রিক ঘটনায় যে কোনো বিল যতদিন ইচ্ছা রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তারা ফেলে রাখতে পারবে না, এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু একটা সময়সীমা বেঁধে দেয় যে একদম 3 মাসের বেশি আর বিলটাকে ফেলে রাখতে পারবে না রাষ্ট্রপতি বা রাজ্যপাল। 3 মাসের মধ্যে হয় তাদেরকে সাইন করতে হবে, আদারওয়াইজ সেই বিলটাতে কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে সেটা জানাতে হবে একদম আইনসভাকে। এবং এই প্রেক্ষিতে 10টি বিল কিন্তু তামিলনাড়ু যে আইনসভা তারা একদম পাস করিয়েও নেয়, তার কারণ সেই 10টি বিল রাষ্ট্রপতির কাছে 3 মাসের বেশি সময় ধরে পড়েছিল। তারপর আমরা এই ঘটনায় দেখতে পাই যে একদম জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি মন্তব্য করেন, তিনি বলেন যে আর্টিকেল 142টাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট সংবিধানের উপর, দেশের উপর একটা মিসাইল অ্যাটাক করলো। এবং এই কথা বলার পর থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে আরো চর্চা শুরু হয়। বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন কথা বলতে থাকেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কন্ট্রোল করতে চাইছে, এই ধরনের কথা আমরা শুনতে পাই। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একদম সরাসরি দেখতে পাই যে রাষ্ট্রপতি কিছুদিন পর, অর্থাৎ মে মাসে 8ই এপ্রিল আমাদের এই রায়টা এসেছিল, এবং মে মাসের 15 তারিখ দেশের রাষ্ট্রপতি আচমকাই একটা সরাসরি লেটার দিয়ে দেন কিন্তু সুপ্রিম কোর্টকে। একদম তখন সবে সিজিআই হিসেবে এসেছেন বি.আর. গাওয়াই। ঠিক তারপরেই এই চিঠিটা কিন্তু সুপ্রিম কোর্টে যায়, যেখানে 14 দফা প্রশ্ন থাকে রাষ্ট্রপতির পক্ষ থেকে, এবং সেইখানে তিনি কিন্তু 143 আর্টিকেলের 143 সেইটার ব্যবহার করেই কিন্তু এই চিঠিটা পাঠায়। অর্থাৎ আর্টিকেল 143-তে বলা আছে যে রাষ্ট্রপতি কোনো একটা ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে কিন্তু তিনি সেই রকমভাবে একটা চিঠি পাঠাতে পারে। এবং সেই ঘটনার পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাই যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তেমন কোনো একটা নির্দেশ এসছে বা তেমন এই চিঠির কোনো উত্তর দেওয়া হয়েছে একদম অফিসিয়ালি সেরকম কোনো ঘটনা ঘটেনি, এবং তার পরবর্তীতে সামগ্রিক বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা বা তর্ক বিতর্ক তৈরি হয়নি। কিন্তু অবশ্যই সেই সময় আমরা কিন্তু খবরও করেছিলাম যে একদম 14 দফা প্রশ্ন সেই নিয়ে কিন্তু রাষ্ট্রপতি মুখ খুলেছেন, এবং রাষ্ট্রপতির মূল যেটা বক্তব্য যে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পজিশনে আছেন, সেইখানে সুপ্রিম কোর্ট তাকে
তার কাজে কিভাবে সময় বেঁধে দিতে পারে, এই একটাই প্রশ্ন কিন্তু ছিল এবং বিভিন্ন আর্টিকেলের পরিপ্রেক্ষিতে তিনি 14 দফা প্রশ্ন রেখেছিলেন সুপ্রিম কোর্টের সামনে। এরপরে আমরা দেখেছি যে একদম সরাসরি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি একটি মন্তব্য মাঝখানে করেছিলেন। তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের থেকেও সুপ্রিম পাওয়ার দেশে যদি কারুর থেকে থাকে তাহলে সেটা সংসদের। একদম এই কথা কিন্তু একদম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছিলেন। কিন্তু তার পরবর্তীতে আমরা এই কথার পরিপ্রেক্ষিতে টিপ্পনী কাটতে রীতিমতন দেখেছিলাম একদম সিজিআই বি.আর. গাওয়াইকে। তিনি বিদেশ থেকে বলেছিলেন যে একমাত্র এই দেশে যদি সুপ্রিম ক্ষমতা কারুর থেকে থাকে তাহলে সেটা সংবিধানের, এবং সামগ্রিক ঘটনাটা এই ধরনেরই চলছিল। এটার খুব একটা যে অগ্রগতি আর তেমন কিন্তু ঘটেনি অফিসিয়ালি। এবার আমরা যেটা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তিনি 5 জন সদস্যের একটি একদম বেঞ্চ তৈরি করে দিলেন এবং ডেট ফিক্স করলেন 22শে জুলাই এই সামগ্রিক ঘটনাটা নিয়ে শুনানি হবে। এবং সেই বেঞ্চে কারা কারা থাকছেন, প্রথমেই যিনি একদম সভাপতিত্ব করছেন তিনি নিজে বি.আর. গাওয়াই, তার সঙ্গে সূর্যকান্ত, জাস্টিস সূর্যকান্ত। অবশ্যই তার নামে কিন্তু আমরা জানি যে পরের প্রধান বিচারপতি হিসেবে তার নামটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, যেমন সূত্র মারফত খবর, অর্থাৎ তিনি পরবর্তী সিজিআই হবেন, তিনিও এই বেঞ্চে রয়েছেন। তারপর এই বেঞ্চে রয়েছেন পি.এস. নরসিংহা। এই যে পি.এস. নরসিংহা তিনিও কিন্তু বহুদিনের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, তিনিও রয়েছেন এই বেঞ্চে। তার সঙ্গে রয়েছেন বিক্রম নাথ, অবশ্যই জাস্টিস বিক্রম নাথ, বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা তার নাম শুনতে পাই। এবং একদম শেষে রয়েছেন এ.এস. চান্দুরকার। অর্থাৎ এই 5 সদস্যের যে বেঞ্চ তারা কিন্তু ঠিক করবেন যে রাষ্ট্রপতি যে 14টা প্রশ্ন রেখেছেন, যে আর্টিকেল মেনে একদম তিনি প্রশ্নগুলো সাজিয়েছেন, সেই আর্টিকেল মেনে কিভাবে রাষ্ট্রপতিকে উত্তর দেওয়া যায়। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে একদম দেশের রাষ্ট্রপতি প্রশ্ন করেছেন, সেটাকে কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্ট এড়িয়ে যাচ্ছে না, সেটাকে কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্ট তাদের যে সাইলেন্সটা সেটা বজায় রাখতে চাইছে না, বরঞ্চ একদম ফরওয়ার্ড গিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই প্রথম একদম সামার ভ্যাকেশনটা খোলার পর প্রথম যে পদক্ষেপটা নিলেন সেটাই কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতির চিঠির উত্তর দেওয়ার কথা ভাবলেন তিনি, এবং সেই হিসাবে তিনি নিজে একটা উত্তর দিয়ে দেবেন তেমন কিন্তু প্রভিশনটা তিনি রাখলেন না, কিংবা একটা কমিটি গঠন করে দেবেন তারা উত্তরটা দিয়ে দেবে সেই রকম ঘটনাও ঘটলো না। একদম নিজে সেই কমিটিতে থেকে 5 জন জাস্টিসকে নিয়ে একটা কমিটি গঠন করলেন, সেই কমিটি উত্তর দেবে এবং সামগ্রিক উত্তর যেটা হবে সেইটা কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি যে একদম সরাসরি সুপ্রিম কোর্ট তাদের যে রায়টা দিয়েছিল, অর্থাৎ জে.বি. পাদ্রিওয়ালা এবং আর মাধবন যে রায়টা দিয়েছিল সেটাকে কিন্তু কোথাও গিয়ে সঠিক মনে করছে এবং সেটার পক্ষেই কিন্তু তারা থাকবে এই মুহূর্তে। সুতরাং বুঝতেই পারছেন একদম সরাসরি কোথাও গিয়ে রাষ্ট্রপতি বা কেন্দ্রীয় সরকারকে কিন্তু একটা চ্যালেঞ্জ করার মুডেই রয়েছে সুপ্রিম কোর্ট। এই সামগ্রিক ঘটনার দ্বারা কিন্তু এটা একদম স্পষ্ট। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যে সমস্ত জ্বলন্ত বিষয়গুলো চলছে সারা দেশ জুড়ে, ঠিক যেমন বিহারের ভোটের আগে এসআইআর জারি করা, সেটা নিয়ে 28 তারিখ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়, তার রায়টা আসবে সুপ্রিম কোর্ট থেকে, যেটা একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই শুনেছেন মামলাটা 26শে মে পর্যন্ত। সেই আবহে এই উত্তরটা রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য যেভাবে সুপ্রিম কোর্ট উদ্যত হলো, একদম 5 সদস্যের জাস্টিসদেরকে নিয়ে একটা বেঞ্চ গঠন করার মাধ্যমে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা রীতিমতন চ্যালেঞ্জ করা কেন্দ্রকে, এবং অবশ্যই সুপ্রিম কোর্ট তাদের দেওয়া রায়ের থেকে যে সরবে না এটাই কিন্তু মনে করছে একদম রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই মুহূর্তে ঘটনাটা যেভাবে একদম ফরওয়ার্ডেড হলো সেটা কিন্তু অবশ্যই রীতিমতন চমকে দিয়েছে সারা ভারতবর্ষকে। এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল, যে সময়সীমাটা বেঁধে দিয়েছিল 3 মাস, সেই সময়সীমা সেই রায়ের থেকে কিন্তু তারা সরবে না, তারা একই জায়গায় থাকবে। কোনোভাবেই কেন্দ্রের যে চ্যালেঞ্জ, সেটা রাষ্ট্রপতির চিঠি হোক না কেন, সেটাকে না ভয় পেয়ে একদম তাদের উত্তরটা তাদের লিগালি কিন্তু তারা দিতে চাইছে। তাই জন্যই এই 5 সদস্যের একদম একটা বেঞ্চ গঠন করা, এবং যার পরিপ্রেক্ষিতে 142 নম্বর ধারা, 143 নম্বর ধারা এগুলোকে নিয়ে কিন্তু শুনানি হবে 22শে জুলাই। এবং 22শে জুলাইয়ের পর এই চিঠির উত্তর কিভাবে সুপ্রিম কোর্ট দেয়, একদম রাষ্ট্রপতি ভবনে কি উত্তর পাঠায় সুপ্রিম কোর্ট, সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে একদম একটা হাই ভোল্টেজ সপ্তাহ আমরা দেখতে চলেছি। 21শে জুলাই থেকে যখন শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে খবর আসছে যে সুপ্রিম কোর্ট 5 সদস্যের একটা বেঞ্চ তৈরি করলো, যেটার মাথায় থাকছেন সিজিআই বি.আর. গাওয়াই, এবং অবশ্যই 5 জন জাস্টিস কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন যে রাষ্ট্রপতির 14 দফা উত্তরের
তারা কয় দফা উত্তর দেবেন। সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। অবশ্যই দেখব সংসদে কি হচ্ছে, অবশ্যই দেখব সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে। এরই মাঝখানে কিন্তু বেরোবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে তার শুনানির রায়টা, এবং তার সঙ্গে 28শে জুলাই বিহারের যে এসআইআর সেটা সম্বন্ধেও কিন্তু শুনানি রয়েছে। সমস্ত খবর আপডেট আপনাদের সামনে দিতে থাকবো, আপনাদের সামনে প্রস্তুত করব সমস্ত সুপ্রিম কোর্টে যা হচ্ছে এবং সংসদে যা হচ্ছে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। ধন্যবাদ।